হাবিবি আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে আইসা বললাম নতুন একটা ব্লগ নিয়ে, জানি না কি বলবো। আর যদি শোনার ইচ্ছা না থাকে তাও আমার ভিডিও দেখুন, শোনার ইচ্ছা থাকলেও আমার ভিডিও দেখুন। ভাই, ছেলে মানুষের ইম্পর্টেন্ট জিনিস কি জানেন? এই যে না না না, আপনারা যা ভাবতেছেন তা না। আমি ওই যে পকেট দেখাতে নিয়েছিলাম, পকেটের মধ্যে টাকা, দুনিয়া আপনার হাতের মুঠোয়। পকেট ফাঁকা, দুনিয়া আপনার কেবল কাকা। পকেট ভরার জন্য আপনাকে যা যা করতে হবে, ছেলে মানুষ হিসাবে আপনাকে তাই করতে হবে। ছেলে মানুষ আল্লাহ স্পেশাল পাওয়ার দিয়ে বানাইছে। সে পাওয়ারটা হচ্ছে পরিশ্রম করার ক্ষমতা, যা সবাইকে আল্লাহ দেয় নাই। আজকেও ডেইলি মানে প্রতিদিনের মতো আজকেও বের হয়ে গেলাম বেশ কিছু কাজ হাতে নিয়ে। তো ফাও বের হওয়া যায় না, চাকরি করি তো অফিসের খাতিরে এমন এমন কাজ করতে হয় যেটা অফিসের বাইরেও যায় আমার করতে হয়। সো আজকে যাচ্ছি গুলিস্তানে আমার কিছু কাজ আছে, ওই কাজগুলো সম্পূর্ণ করতে। আজকে ভালোই রোদ পড়ছে, ঠান্ডা ঠান্ডা বাতাস, সব দিক দিয়ে ভালোই লাগতেছে। এই যে পার্কিং দেখছেন, ওগো বাপের রাস্তা, ওরা জায়গায় জায়গায় পার্কিং করে রাখে। এদিক থেকে যাত্রী নামায়, যাত্রী উঠায়। আর বাসটা হচ্ছে ঠিকানা, যেটা আমি এর আগেও কইছি যে এই ঠিকানা বাস আইসি মানুষ গো মারার লেগা। ওই যে দুকাটি গাড়ি মে আবার জ্যাম শুরু হয়ে গেছে। পকেট যদি থাকে ফাঁকা, সবাই ডাকবে তোমাকে কাকা। জ্যামটা শেষ হোক, বাকি কথা বলতেছি। মিষ্টি মিষ্টি রোদের কথা বইলা হাত পা জ্বলতেছে এখন। আর যা বলতে নিছিলাম একটু পরে চাই দেখি কি যে ক্যামেরাই অফ। শালার জানি না ইন্ট্রো কতটুকু পাইছেন। এই গোপ্রোর এই সমস্যাগুলো না ভাই খুবই বিরক্তকর। ভাবতেছি ডিজাই নিয়ে নিবো, এটা চেঞ্জ কইরা। ডিজের একটা ক্যামেরা বাইরেছে সুন্দর ভাই, মাখন। দেখেন পুলিশের গাড়ি, তাও চিকল মিকল কতগুলা তালা ঝুলায় রাখছে। তার মনেও চোরের নিয়ে কত ভয়। এই গাড়ি চুরির এমন একটা জিনিস যে চুরি হয়ে গেলে যে একটা বিপদ, এটা কাউরে বোঝানোর মতো না। এর আগেই সাবধান থাকা উচিত। আমি যা করি, আমি 5 সেকেন্ড বা 10 মিনিটের জন্য হইলো গাড়ি রেখে গেলে তালা মাইরা যায়। কারণ ঠিক আছে পাওয়া যাবে, কিন্তু যে পরিমাণ একটা হ্যাসেলের মধ্যে আপনার যাইতে হইব, ওই হ্যাসেল গুলা পোহাইতে আপনার জীবন শেষ হয়ে যাবো। আল্লাহ আল্লাহ, কি একটা চিপা দিছাম করে দেখছেন, তাও তো দিছে। বাইকের কথা চিন্তা কইরা যে না দিলে তো কিছুই করার ছিল না। যাই 10 টাকা দিতে হবে এখন। সালা 10 টাকা দিতে দিতে আমি একদিন ফতুরি হয়ে যাবো। নিজের বাইক নিয়ে বাইরেছি, এত মানুষজনের টাকা বিলা যাইতে হয়। ডুকাটি গাড়ি মে রোচের প্রচন্ড চাপ, যেটা একটু আগে আমি বলতেছিলাম যে মিষ্টি রোদ মিষ্টি বাতাস, ট্রেনের কথাই কথা যেতেছে না জ্যামের ঠেলায়। ভাই ভালো কোনো রাস্তা যায় আমি কথা বলতেছি তারা। জীবনে ফাইজলামি করতে করতে আমরা অনেকটা সময় পার করে ফেলি। আর ওই ফাইজলামি করা অবস্থায় যখন একটা সিরিয়াস মোমেন্ট আইসা পড়ে না, মানে সিরিয়াস একটা বয়স আইসা পড়ে সিরিয়াস হবার, তখন অনেক কিছু চেঞ্জ করতে কষ্ট হয়ে যায়। আমাদের উচিত কি, আমাদের নেক্সট জেনারেশন যারা, তাদের বুঝানো যে ওই ফাইজলামির বয়সে এমন কিছু কইরা রাখতে যাতে সিরিয়াসের সময় যায় তো কষ্ট না হয়। আর বর্তমানে ফাইজলামি করতে করতে টাকা কামানোর অনেক রাস্তা আছে, যেটা আমি সবাইকেই বলতে চাই। ছায়ার মধ্যে আসলে কি ঠান্ডা বাতাস, আর এই যে এই রোদের মধ্যে আসলে না, এখন থেকে ঠান্ডা বাতাস বসতেছে। অবশ্যই একটু পরেই আল্লাহ স্পিড ব্রেকার আবার এই রাস্তা ভাঙ্গা। এমনি কত কাহিনী কইরা বাইরে এলাম, বুঝলাম না। সারা ঢাকা শহরে এখন রাস্তা ভাঙ্গা শুরু করছে। নতুন মেয়ররা হইলেই, মেয়র না, নতুন এমপি নির্বাচন হওয়ার পর থেকে ঢাকা শহরে ভরপুর কাজ করা শুরু হয়ে গেছে। কিন্তু এই সময়টা কাজ করা থেকে রাতের বেলা কাজ করা ভালো, যেটা জনগণের ভোগান্তির শিকার হইতে না হয়। এখন আমি কই আছি শাপলা চত্বরে, এই ঐতিহাসিক শাপলা চত্বরে। এই মামা, এই ঐতিহাসিক শাপলা চত্বর, মতিঝিল। আচ্ছা, মতিঝিল নামকরণ কেন করা হয়েছে? এটা কি একটা সময় ঝিল আছিল এখানে অনেক, এর জন্য এটা নাম মতিঝিল দেওয়া হয়েছে। আচ্ছা, ইউটার্ন নিতে হলে আমার এখান থেকে ঘুইরা ওই পাশ দিয়ে যেতে হবে। আমি কই যাব? সোজা যাব। ইয়েস, রাস্তা কিন্তু মনে নাই, চলতে চলতে অভ্যস্ত হয়ে গেছি, তাই বুঝা গেছি সোজা যাইতে হবে। আজকে যে আমি কাজগুলো করতেছি, অফিসের কিছু মালামাল নিয়ে যাইতে হইতেছে আমার বাসা পাশে, এর জন্য এই দায়িত্বটাকে আমাকেই দেওয়া হয়েছে। যাই হোক, ব্যাগের মধ্যে জায়গা হয়ে গেছে, তো প্যারা নিতে হয় নাই। কিন্তু আমার কথা হইলো, এই অফিসের জন্য যে এত কষ্ট করতেছি, অফিস আমাকে কি দিবে? এক্সট্রা কিচ্ছু দিবে না, মাস শেষে স্যালারি। অবশ্য ওই স্যালারির জন্যই আমি যাতে আমি হালাল উপার্জনে থাকি। আর আমি সবাইকে সাজেস্ট করি যে হালাল উপার্জনেই থাকতে সবার। ইটস এ বিগ থিং ইন আওয়ার লাইফ। কারণ হচ্ছে হালাল উপার্জনের উপর ডিপেন্ড করে আপনার অনেক কিছুই হবে। যে রিক্সা যে চালাচ্ছে, আমি কেন রিক্সাওয়ালাদের সাথে তর্ক করি না, কারণ তারা গরিব। এই যে হালাল উপার্জনের ব্যবস্থা, আমি যে বাইক চালাই, এটার আমি একটা কথা শেয়ার করি আপনাদের সাথে। সেটা হচ্ছে, আমি কিন্তু এই 2-3 দিন ধরে রাত্রে ভরপুর ঘুমাইতেছি, মানে যাই টায়ার্ড হয়ে যেতেছি।
কারণ হচ্ছে আমি ইদানিং ধরে অনেক বেশি বাইক চালানো চলছে, 3-4 দিন বাইক চালানোর পরে আমার এত পরিমাণ টায়ার্ড হয়েছে আমি চিন্তাও করতে পারি না যে এত টায়ার্ড হয়ে গেলাম এত তাড়াতাড়ি। কিন্তু না রে ভাই, যে পরিমাণ কষ্ট শরীরের উপর ধকল গেছে এই কয়দিন, ও মাই গড, আল্লাহ বাঁচাইছে, সুস্থ আছি এখন। ওই হিসাব করে অনুধাবন করে বলতেছি যে এই অবস্থা, যে ওনাদের কি পরিমাণ কষ্ট হয়। হালাল উপার্জন অনেক হার্ড, বাট আপনি যদি হালাল উপায়ে উপার্জন করেন না, আপনার ওই টাকাটার লংজিবিলিটি বেশি থাকে, এটা আল্লাহ প্রদত্ত। সো এটা নিয়ে কোনো প্যারাই নাই, হালাল উপার্জন করেন, আপনার লাইফে যতটুকু লেখা আছে আপনি অতটুকু অতটুক নিয়েই আপনার জীবন শেষ হবে, না একটু কম না একটু বেশি। সো ওই টেনশন করে কোনো লাভ নেই। হারাম উপার্জন করলেও আপনি অতটুকুই নিতে পারবেন, এর বেশি আপনি নিতে পারবেন না, কারণ হচ্ছে আপনার লাইফে অতটুকুই লেখা আছে। এর জন্য রিলিজিয়াসে বিশ্বাস করা ভালো, এই নাস্তিক টাস্তিক আমার ভালো লাগে না। আপনি যতদিন এই রিলিজিয়াস মাইন্ডে থাকবেন, যে ধর্মই হোক, আমার না আপনাদের সবার, যে ধর্মই হোক, রিলিজিয়াস মাইন্ডে থাকবেন, তাহলে কি হবে যে অ্যাটলিস্ট নিজের লাইফটা গুছালো বানাইতে পারবেন। আর যদি আপনি মনে করেন যে আপনি প্রাকৃতিক নিয়মে হয়েছেন, ওকে ফাইন, আপনার জন্য দেশি বিদেশি আইন আছে, আইন আপনার উপর প্রয়োগ করা হবে। সো দ্যাটস অল, বাকিটা আপনার ইচ্ছা। একটা কি জানি 100 টাকা দিয়া কাপড় নিছি, ওই কাপড়টা দিয়া এই যে অফিস থেকে যাওয়ার পরে ভালো করে মুছা রাখতে হবে পার্কিং এ রাখার আগে, এবং পার্কিং থেকে বেরোবার সময় ভালো করে মুছা বের হইতে হবে। এরপরে এই তো আপাতত এই করি। আর মাসে মাত্র 4 থেকে 5 বার গাড়ি ধুই। গাড়ি ধোয়াও যতটা ইম্পর্টেন্ট, আবার না ধোয়াও ততটা ইম্পর্টেন্ট। যতটুকু কম পারবেন গাড়ি ধোবেন। এক ভাই আমার গাড়ি পার্কিং করার পরে আমার জিজ্ঞেস করতেছে যে ভাই গাড়িটা কত দিয়ে নিছেন, এটা কি এফআই এবিএস? আমি বলছি জি ভাই। কয় দাম কত? আমি বলছি এত। কইছে ও আচ্ছা। আর কইছে যে এই ক্যামেরা, এই সামনের ক্যামেরা দাম কত? পরে আমি কইলাম এরকম মার্কেট আছে, পাওয়া যায়। কই বিদেশ থেকে আনছেন? আমি কই না রে ভাই, বাংলাদেশ থেকেই আনছি। কয় যে এটা? আমি বলছি এটা কত? 60-65। ওইটাও বিদেশ থেকে আনছেন? আমি কই না, সব বাংলাদেশেই পাওয়া যায়, বাংলাদেশ থেকে নিছি। ও সে দেখে অনেক পিস, আর আমিও জানাই অনেক পিস্ট, কজ আমার যে অ্যাক্সেসরিজ আছে, এই অ্যাক্সেসরিজ বিক্রি করে এরকম 2টা বাইক, মানে এই বাইক আরেকটা বাইক কিনা যাবে। আবারও জানাই দিচ্ছি, টাকার সাথে জ্যাম না থাকলে এটার কোনো মর্মই নাই। ইটস ঢাকা সিটি, বড় বড় চিন্তা ধারণার মানুষ সেখানে বসবাস করে, তাই এই যে বড় বড় চিন্তা ধারণার প্রতিফলন। কয়েকদিন ধরে আমার সাথে বড় ধরনের স্ক্যাম হইতাছে, বিশেষ করে আমার শরীরের সাথে। মনে হয় বুড়ো হয়ে যাইতাছি, অনেক টায়ার্ড হয়ে যায় অল্পতে, হইতে পারে ভালো মন্দ কিছু খাই না বা এরকম কিছু। এই এত সুন্দর করে বামে চাপা ইন্ডিকেটর দিয়ে চালাইতেছি, আবার হর্ন দিতেছো কেন বাবা? তুমি হর্ন দিলে কি হবে? আমি ব্রেক ইন পিরিয়ডে আছি, এটা তো তোমার বুঝতে হবে। এই দুকাটি গাড়ি বাংলা মোটর রামপুরা সোজা। ওকে, বাংলা মোটর রামপুরা সোজা। আরো কয়েকটা স্ক্যাম হচ্ছে। স্ক্যামের মধ্যে একটা হচ্ছে এই গোপ্রো আমার সাথে কয়েকদিন ধরে বেমানি করতেছে। ও খালি রিকমেন্ড করে যে একটু পর পর, মানে ভিডিও বন্ধ হয়ে যায়, একটু পর পর লেখা উঠে আসে যে ভালো কোনো মেমোরি কার্ড ইউজ করেন, অথবা V30 মেমোরি কার্ড ইউজ করেন, অথবা এর থেকে আরো ভালো কোনো মেমোরি কার্ড ইউজ করেন। কারণ আমার কথা হলো, আমি তো V30 ইউজ করতেছি, রেজুলেশন ছিল 5.7K। ওই জায়গা থেকে 5.7K থেকে নামায়া আমি 4K রেজুলেশনে ভিডিও করা শুরু করলাম। দেখলাম যে 2 দিন ভালোই চললো। এখন আবার এই 4.0 চাইতেছে যে V30-র উপরে মেমোরি কার্ড নিতে। শালা কি যে করি আমি বুঝতেছি না। V30-র উপরে মেমোরি কার্ড কি বাংলাদেশে পাওয়া যায়? আমি তো এটাও জানি। গেল একটা। এরপর হচ্ছে Insta360। কালকে মোবাইলে এডিট করার জন্য Insta360 যে সফটওয়্যারটা না, ওটা ইনস্টল করছি। ইনস্টল করে এডিট করতেছি। এর মাঝখানে লেখা উঠলো কি যে জাম্প কাট, মানে অনেক বড় তো, প্রায় 40-50 মিনিট ধরে ভিডিও হইতেই থাকে, প্রায় 1 ঘন্টার মতো ভিডিও হইতেই থাকে। এখন ওইটা আসলো কি জাম্প কাট। আমি জাম্প কাট করলাম, দেখলাম কি অটোমেটিক সব ডিলিট হয়ে গেল। আর যতটুকু রাখছি অতটুকু থাইকা বাকিগুলো ডিলিট হয়ে গেছে। মেজাজটা এত খারাপ হয়েছে, আর মনটাও সাথে সাথে খারাপ হয়েছে যে শালার এখনো গেল, আমার সব ভিডিও গেল, বিফলে গেল। যাই হোক, একটা শর্টস পাইছি যেটা আমি আপলোড দিব। এরপর হচ্ছে স্টিকার, বাইকের স্টিকার গুলো উঠা শুরু করছে অলরেডি। এই যে আমি যা আলাদা করে স্টিকার 60 টাকা করে কিনা লাগাইছি আর ব্র্যান্ডিং এর জন্য ইউটিউবের, ওই স্টিকার গুলো ওঠা শুরু করছে। এরপরও হচ্ছে অফিসের প্যারা ইদানিং বাইরে বেড়ে যাচ্ছে, যা নিতে অনেক কষ্ট হয়ে যেতেছে, কিন্তু কিছু করার নাই। ওই প্যারা নিয়েই বাকি জীবন পার করতে হবে। বামে বাইক হচ্ছে বামে চালাইতে হবে, নাহলে কেউ জায়গা দিবে না। বামে দিলে ফুরুত করে বের হয়ে যাওয়া যাবে। যাই হোক, ভালোই লাগছে। যেখানে ছায়া ওইখানে ঠান্ডা বাতাস, যেখানে রোদ ওখানে গরম বাতাস। ওয়াও, রোদগুলো ওয়াও, ছায়া ওয়াও ওয়াও ওয়াও। আমার সবচেয়ে ভয় লাগে কি যে রিক্সাওয়ালাদের জন্য কোন সময় এসে ছোট্ট করে একটা ছোঁয়া দেওয়া যাবে। এরপর আরেকটা স্ক্যাম হচ্ছে, গ্যাস থেকে বেরোয়ার সময় ওই যে নাম্বার প্লেট ওই জায়গায় চোখ খাওয়া আসছিল আরেকটা গাড়ির, একটু ওখানে টাচ খেলো, দেখলাম কি একটা স্টিকারটা ফুটে গেল। এরপর আমি অসুস্থ তো বললামই, আল্লাহ রক্ষা করো। অনেক ছোটখাটো বিপদের উপর দিয়ে যেতেছি আমি। কিন্তু একটা ভালো কথা হলো, আল্লাহর অশেষ রহমতে আমার সাবস্ক্রাইব কিন্তু দিন দিন বাড়তেছে, যেটার জন্য আমি আপনাদের
পার্সোনালি মন থেকে থ্যাংক ইউ বলতেছি, এবং আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। কারণ আমার এই চেষ্টা, এই কষ্ট, এই আপনাদের কারণে আমি আগাইতে পারতেছি। তা না হলে আমি জিরো হয়ে যেতাম। এই ভাইজান, এটা কি আপনার দাদা না আঙ্কেল না বাবা? যেই হোক, ওনাকে হেলমেট পরা বের করা উচিত ছিল আপনার। দেখছেন এই যে পুলিশ ভাইরা হেলমেট পরে বেরিয়েছে, তা আপনি এই বৃদ্ধ লোকটাকে নিয়ে এইভাবে কেন বেরোলেন? কবে যে আপনাদের জ্ঞান বুদ্ধি হবে ভাই? হেলমেট পরলে কি হয় আমি বলবো না, বিপদ থেকে রক্ষা পাওয়া যায়, কিন্তু হেলমেট পরলে আপনি বড় ধরনের অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যেতে পারেন। যে জায়গায় আপনি পঙ্গু হয়ে যাওয়ার কথা, ওই জায়গায় আপনি জাস্ট ছিলাটিলা আল্লাহর মধ্যে সুস্থ হতে পারেন। দেখেন, আমি বলি হেলমেট ডাজেন্ট ম্যাটার, কিন্তু সাবধানতা অনেক বড় কিছু। যেমন ধরেন বাইক বিডির একজন কর্মী যে ইউটিউবে ভিডিও করতো বাইক বিডির সাথে, তার R15 গাড়ি ছিল এবং তার হেলমেট ছিল কিন্তু প্রায় 60-70 হাজার টাকা দামের হেলমেট, মানে অনেক দামি হেলমেট ছিল। সে দামি হেলমেট ইউজ করতো, কিন্তু একটা সিএনজি ওয়ালার সাথে ধাক্কা খায়া সে পইরা বাস তার মাথার উপর দিয়ে চলে যায়, সে ওইখানে ইনস্ট্যান্ট মারা যায়। এমন না যে সে তাওরামি করতেছিল বা এরা, সে প্রফেশনাল না, ড্রাইভার না, নতুন নতুন ড্রাইভার, সে কিন্তু ভালো ড্রাইভারই ছিল, কিন্তু তারপরও সে মারা গেছে। ব্যাপারটা সম্পূর্ণ আল্লাহর হাতে, কিন্তু সেফটি মেনটেন করা আপনার হাতে। আপনি চাইলেই সেফটি মেনটেন করতে পারেন। সেফটি মেনটেন করলে কি হবে? আপনি আপনার নিজেকে সান্ত্বনা দিতে পারবেন না, অ্যাটলিস্ট আমার সাবধানতার কারণে আমি বড় কোনো অ্যাক্সিডেন্টের হাত থেকে বাইচে গেছি। বা পরে আফসোস করবেন যে একটা ভালো হেলমেট পরলে হয়তো বা আমার এত বড় কোনো ক্ষতি হতো না, ক্ষতিটা কমে যেত।